হ্যালো ফ্রেন্ডস, আমি অমিত। গল্প হলেও সত্যিতে আজ আরেকটা নতুন গল্প আপনাদের জন্য নিয়ে এলাম। আজকের গল্প লাস্ট ট্রেন। বিমল স্টেশনে পৌঁছে যখন ওর হাত ঘড়িটার দিকে তাকালো, তখন ঘড়িতে রাত 9:15 বাজে। কাউন্টারে বসে থাকা লোকটাকে বিমল জিজ্ঞেস করল, আচ্ছা, দিল্লি যাবার ট্রেনটা কি চলে গেছে? লোকটা বলল, হ্যাঁ, এই মিনিট 5 আগে গেছে। বিমল একটু নিচু স্বরে জবাব দিল, চলে গেছে? তা দিল্লি যাবার আর অন্য কোনো ট্রেন নেই? লোকটা একটু চুপ করে থেকে জবাব দিল, হ্যাঁ, একটা লাস্ট ট্রেন আছে রাত 10:30 নাগাদ। আপনার যদি কোনো অসুবিধা না হয় তাহলে আপনি লাস্ট ট্রেনে যেতে পারেন, তবে সাবধান, অনেক সময় লাস্ট ট্রেনে জার্নির অভিজ্ঞতা খুব একটা ভালো হয় না। বিমল বলল, না না, আমার কোনো অসুবিধা নেই, আমি লাস্ট ট্রেনেই যাব। তাছাড়া আমার লাস্ট ট্রেনের জার্নির অভিজ্ঞতা আছে, আমি অনেকবার লাস্ট ট্রেনে জার্নি করেছি। লোকটা বলল, তাহলে ভালো, বেস্ট অফ লাক, আপনার যাত্রা শুভ হোক। বিমল বলল, ধন্যবাদ। লোকটা বলল, আপনি ওয়েটিং রুমে অপেক্ষা করুন, ট্রেন এলে আপনাকে জানানো হবে। বিমল বলল, ঠিক আছে। টিকিট কাউন্টারে লাগোয়া ওয়েটিং রুম। বিমল বাইরে থেকে দেখল ওয়েটিং রুমটা পুরো ফাঁকা। বিমল ওয়েটিং রুমের বড় কাচের দরজা ঠেলে ভেতরে ঢুকল। ওয়েটিং রুমে বসার জন্যে 5-6টা সোফা ছিল, তার মধ্যে থেকে একটা সোফা নির্বাচন করে বিমল তাতে বসল এবং কাঁধ থেকে ব্যাগটা খুলে সোফার উপরে রাখল। তারপর একটু বিশ্রাম নিয়ে ব্যাগ থেকে একটা ম্যাগাজিন বার করে পড়তে লাগলো। কিন্তু সময় যেন কিছুতেই কাটতে চায় না। বিমলের কাছে প্রতি সেকেন্ড যেন 1 ঘন্টা বলে মনে হতে লাগলো। বিমল একটা সময়ের পর একঘেয়েমি লাগতে শুরু করলো। ম্যাগাজিনটাকে সোফার উপরে রেখে বিমল ওয়েটিং রুমের ভিতরে পায়চারি করতে লাগলো। এমন সময় ওয়েটিং রুমের কাচের দরজা ঠেলে জামা প্যান্ট পরা একজন বছর 40-এর ভদ্রলোক ওয়েটিং রুমের ভেতরে প্রবেশ করল। লোকটার হাতে একটা কালো ব্যাগ ছিল। লোকটা ঠিক বিমলের সামনের রাখা সোফাতে বসল এবং পকেটে রাখা সিগারেটের বক্স থেকে একটা সিগারেট বার করে ধরালো। বিমল আগের মতন আবার সোফাতে গিয়ে বসল এবং চোখের সামনে আবার ম্যাগাজিনটাকে মেলে ধরল। ম্যাগাজিনটা পড়তে পড়তে বিমল লোকটার দিকে একবার তাকালো। বিমল দেখল লোকটা ওর দিকে তাকিয়ে রয়েছে। বিমলের মনে হলো হয়তো লোকটা ওর সঙ্গে কথা বলতে চায়, কিন্তু ওকে চুপচাপ দেখে লোকটা হয়তো ওর সাথে কথা বলার সাহস পাচ্ছে না। ওয়েটিং রুমের ভিতরে বেশ কয়েক মিনিট নিস্তব্ধতা বিরাজ করল। তারপর ওয়েটিং রুমে নিস্তব্ধতা ভঙ্গ করে বিমল লোকটাকে জিজ্ঞাসা করল, আপনি কোথায় যাবেন? লোকটা সাটান জবাব দিল, দিল্লি। ওখানে আমার ছেলে থাকে। এখানে আমি একটা বেসরকারি ব্যাংকে চাকরি করতাম, সবেমাত্র 4 দিন হলো রিটায়ার হয়েছি, তাই আর এখানে থাকবো না, ছেলের কাছে চলে যাচ্ছি। আপনি? বিমল উত্তর দিল, আমিও আপনার মতোই দিল্লি যাব। লোকটা একটু মুচকি এসে বলল, তাহলে আপনার আর আমার গন্তব্যস্থল একই? বিমল বলল, হুম। তারপর বিমল লোকটাকে জিজ্ঞেস করল, আপনার বাড়িতে কে কে আছে? লোকটা বলল, বাড়িতে ছেলে, বৌমা, একটা নাতি আর একটা নাতনি। বিমল বলল, আর আপনার স্ত্রী? লোকটা কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, আমার স্ত্রী বছর 4 হলো ট্রেন দুর্ঘটনায়
মারা গেছে। বিমল বলল, ওহ, আই এম সরি, প্লিজ কিছু মনে করবেন না। লোকটা বলল, না না না, ঠিক আছে, আপনি জানতেন না তাই জিজ্ঞেস করেছেন। তা যাকগে, আপনি বলুন আপনার বাড়িতে কে কে আছে? বিমল বলল, আমার বাড়িতে আমি, আমার স্ত্রী আর 5 বছরের একটা ছেলে আর 3 বছরের একটা মেয়ে আছে। লোকটা বলল, খুব ভালো। বিমল লোকটাকে জিজ্ঞেস করলো, আপনার নামটা কি আমি জানতে পারি? লোকটা একটু হেসে বলল, নিশ্চয়ই, আমার নাম রতিকান্ত দাস। আপনার? বিমল বলল, আমার নাম বিমল হালদার। এইভাবে কথা বলতে বলতে খুব কম সময়ের মধ্যে ওদের দুজনকার বেশ জানাশোনা হয়ে গেল। কথা বলতে বলতে কখন সময় কেটে গিয়েছে বিমল বুঝতে পারেনি। ঠিক 10:25 নাগাদ টিকিট কাউন্টারের লোকটা ওয়েটিং রুমের কাচের দরজা ঠেলে ভেতরে ঢুকে ওদের দুজনকার উদ্দেশ্যে বলল, ট্রেন এসে গেছে, চলে আসুন। বিমল লোকটাকে বলল, চলুন তাহলে এই বাকি কথা না হয় ট্রেনে যেতে যেতে বলা যাবে। বিমল ওর ব্যাগটাকে কাঁধে তুলে নিয়ে ওয়েটিং রুমের কাচের দরজা ঠেলে বাইরে বেরোলো। বিমলের পিছন পিছন সেই লোকটাও ওয়েটিং রুমের কাচের দরজা ঠেলে বাইরে বেরোলো। টিকিট কাউন্টারের লোকটা বলল, তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়ুন, ট্রেন এখানে বেশিক্ষণ দাঁড়াবে না। বিমল একটু দেরি না করে ট্রেনে উঠে পড়ল। বিমলের সঙ্গে ওই লোকটাও ট্রেনে উঠল। বিমল দেখল ট্রেনটা পুরো ফাঁকা, ট্রেনের ভিতর কেবলমাত্র ওরা দুজন। বিমল জানলার কাছের সিটে গিয়ে বসল। লোকটাও ঠিক বিমলের সামনে সিটে গিয়ে বসল। বিমলে বেশ খিদে পাচ্ছিল। বিমল ব্যাগ থেকে বিস্কুটের একটা প্যাকেট বার করে প্যাকেটটা ছিঁড়ে তার থেকে বিস্কুট বার করে খেতে লাগলো। বিমল বিস্কুটের প্যাকেটের দিকে ইশারা করে লোকটাকে জিজ্ঞেস করল, আপনি বিস্কুট খাবেন? লোকটা বলল, না। বিমল বলল, ঠিক আছে, তাহলে আমি একাই খাই। ঠিক ওই সময় বিমলের ফোনটা বেজে উঠল। ফোনটা বার করে দেখল ওই ছোটোবেলাকার বন্ধু শাগনিক ফোন করেছে। বিমল কলটা রিসিভ করে হ্যালো বলতেই ফোনের ওপার থেকে শাগনিক জিজ্ঞেস করলো, তুই এখন কোথায় আছিস? বাড়িতে তোর জন্যে সবাই অপেক্ষা করছে। বিমল বলল, আমি এই সবে ট্রেনে উঠলাম। শাগনিক জিজ্ঞেস করলো, কেন? তোর তো ট্রেন 9টায় ছিল, তা তুই এখন ট্রেনে উঠলি কেন? বিমল বলল, রাস্তায় ট্রাফিকের জন্যে স্টেশনে আসতে দেরি হয়ে যায়, যার জন্যে রাত 9টার ট্রেনটা আমার মিস হয়ে গেছে, তাই অজ্ঞতার 10:30টার এই লাস্ট ট্রেনটা আমাকে ধরতে হলো। তুই চিন্তা করিস না, কাল ঠিক সময় আমি পৌঁছে যাব। শাগনিক বলল, ঠিক আছে, সাবধানে আয়, চল, ঠিক আছে, রাখছি। বিমল বলল, ঠিক আছে, রাখ। এই বলে শাগনিক ফোনটা কেটে দিল। বিমল দেখল লোকটা একটা গল্পের বই পড়ছে। বইটার সামনের পাতা দেখে বিমল বুঝতে পারল বইটা ভূতের গল্প। লোকটাকে মনোযোগ সহকারে গল্পের বইটা পড়তে দেখে বিমল কৌতূহল মাখানো কণ্ঠে জিজ্ঞেস করল, আচ্ছা রতিকান্ত বাবু, আপনি ভূত বিশ্বাস করেন? লোকটা নিজের মুখের সামনে থেকে গল্পের বইটা সরিয়ে নিয়ে বিমলের দিকে একবার গুনগনে দৃষ্টিতে তাকালো এবং তারপর বলল, হ্যাঁ, বিশ্বাস করি। বিমল একটু হিয়ালি করেই লোকটাকে জিজ্ঞেস করলো, আপনি কখনো ভূত দেখেছেন? লোকটা বলল, না, দেখিনি, কিন্তু তা বলে যে ভূতের অস্তিত্ব নেই এটা কখনই বলা যায় না। এই জগতে যেমন মানুষের অস্তিত্ব আছে, ঠিক তেমনি ভূতেরও অস্তিত্ব আছে। এক কথায়, মানুষ থাকলে ভূতও থাকবে। বিমল বলল, আমি ওইসব ভূত ফুতে বিশ্বাস করি না, ভূত বলে কিছুই নেই। লোকটা বেশ কিছুক্ষণ চুপ করে থেকে গম্ভীর গলায় বলল, আর ভূত যদি আপনার সঙ্গেই থাকে তাহলে তো আপনি বিশ্বাস করবেন। বিমল অবাক হয়ে বলল, মানে? এই বলে লোকটা নিজের মুখের ওপর থেকে বইটা সরিয়ে নিল।
লোকটার মুখ দেখে বিমলের চোখ দুটো বিস্তারিত হয়ে গেল। লোকটার সারা মুখে রক্ত লেগে রয়েছে। থুতনির একদিকটা ভারী জিনিসের আঘাত লাগার ফলে থেতলে গেছে। লোকটার সমস্ত কাপড় জামাতে রক্ত লেগে রয়েছে। এই ভয়ানক দৃশ্য দেখার পর বিমলের গলা যেন শুকিয়ে গেছে। বিমল অনেক চেষ্টা করার পরেও ওর গলা থেকে কোনো আওয়াজ বেরোলো না। বিমল একটু দেরি না করে ওর সিট থেকে উঠে সামনের অন্ধকারে কামরার দিকে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে বিমল একটা ভারী জিনিসের সঙ্গে হোঁচটকে সজোরে মুখ থুবড়ে পড়ল। বিমলের থুতনি ফেটে রক্ত বেরোতে লাগলো। বিমল পকেট থেকে রুমালটা বার করে থুতনির ওপর চেপে ধরল। পকেট থেকে ফোনটা বার করে ফোনের টর্চটা অন করে পায়ের কাছে মারতে বিমল গা শিউরে উঠল। ওর পায়ের কাছে পড়ে আছে একটা পচা গলা আত খাওয়া লাশ। বিমল সঙ্গে সঙ্গে 2-3 পা পিছিয়ে গেল। লাশটার মুখের ওপর টর্চের আলো পড়তে বিমল আটকে উঠল। লাশটা বিমলের খুব চেনা। বিমল ভয়ে তোতলাতে তোতলাতে বলল, এ তো সেই টিকিটের কাউন্টারে বসে থাকা লোকটা। তার মানে বিমল লাশটার মুখের দিকে বেশ কয়েক মুহূর্ত তাকিয়ে রইল। তারপর কোনো রকম নিজেকে সামলে নিয়ে যখন বিমল সামনের দিকে তাকালো, বিমল সামনে যা দেখলো তাতে ওর হুঁশ উড়ে গেল। এতক্ষণ ট্রেনের সেই কামরাগুলো বিমল খালি দেখেছিল, এখন সেই কামরাগুলোতে অনেকটা কুকুরের মতো দেখতে দানবাকার হিংস্র জন্তু রয়েছে। তারা প্রত্যেকেই বিমলের দিকে একটা হিংস্র চাউনিতে তাকিয়ে রয়েছে এবং থেকে থেকে বিমলের উদ্দেশ্যে গর্জে উঠছে। বিমল দেখলো ওর থেকে কিছুটা দূরে সেই লোকটা দাঁড়িয়ে আছে। বিমল হাত জোর করে লোকটাকে বলল, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না। লোকটা একটু হেয়ালি করে জবাব দিল, অনেক দিন পর একটা শিকার ধরেছি, এত সহজে কি করে ছেড়ে দিই বলুন। বিমল আবার আগের মতো হাত জোর করে লোকটাকে বলল, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না। লোকটার মুখে একটা পৈশাচিক হাসি ফুটে উঠল। আর ঠিক তখনই সেই কুকুরের মতো দেখতে দানবাকার হিংস্র জন্তুগুলো বিমলের দিকে ছুটে আসতে লাগলো। বিমল কি করবে ভেবে পাচ্ছিল না। হয়তো বিমলের হাত পা থরথর করে কাঁপতে লাগলো। দেখতে দেখতে কুকুরের মতো দেখতে সেই দানবাকার হিংস্র জন্তুগুলো বিমলের উপর ঝাঁপিয়ে পড়ল। জন্তুগুলো তাদের ধারালো দাঁত দিয়ে বিমলের শরীরে কামড় বসাতে লাগলো এবং বিমলের শরীর থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। বাহ বাহ বাহ, সুন্দর একটা গল্প আজ শোনালে। এরকম সুন্দর সুন্দর গল্প আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা প্লিজ লিখে পাঠাবেন, আর কমেন্টে আপনারা লিখে জানাবেন আপনাদের গল্পগুলো আপনাদের কেমন লাগছে। আর আপনাদের কাছে যদি কোনো গল্প থেকে থাকে সেই গল্পগুলো আপনারা প্লিজ আমার এই নাম্বারে সেন্ড করবেন, আমি আপনাদের গল্পগুলো পড়ব। আজ এখানেই শেষ করলাম। গল্প হলো সত্যিতে। আবার পরের শনিবার ঠিক রাত 10টায় আর একটা নতুন গল্প নিয়ে আপনাদের সামনে আমি অমিত আসবো।